যুক্তরাষ্ট্রের মাটিতে সরাসরি আঘাত হানবে ইরানের ক্ষেপণাস্ত্র, এমন এক বিস্ফোরক দাবি ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। পশ্চিমাদের কপালে ইতোমধ্যেই পড়েছে পুরো চিন্তার ভাঁজ। তবে কি যুদ্ধ আর আকাশ কিংবা সমুদ্র যুদ্ধে সীমাবদ্ধ থাকবে না, বরং সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানবে ইরান? শুরু হবে ইতিহাসের ভয়াবহ স্থলযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সতর্ক করে বলেছেন, ইরান অচিরেই এমন ক্ষেপণাস্ত্র তৈরি করবে যা শুধু ইউরোপ নয়, সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম হবে। তার ভাষায়, তেহরান গোপনে এমন সব অস্ত্র তৈরি করছে যা বিশ্বকে চমকে দিতে পারে। এই বক্তব্যের পরপরই তৈরি হয়েছে নতুন উদ্বেগ। কারণ যদি এটি সত্য হয়, তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর আঞ্চলিক থাকবে না, সরাসরি বৈশ্বিক সংঘাতের রূপ নিতে পারে। তবে এখানেই রয়েছে বড় প্রশ্ন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বলছে, এই মুহূর্তে ইরানের কাছে এমন কোনো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেই যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। অর্থাৎ ট্রাম্পের দাবি এবং গোয়েন্দা মূল্যায়নের মধ্যে স্পষ্ট ফারাক দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান শক্তি মূলত স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রে। এই অস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, ইসরায়েল এবং মিত্র দেশগুলোর জন্য বড় হুমকি। কিন্তু হাজার হাজার মাইল দূরে থাকা যুক্তরাষ্ট্রের ভেতরে আঘাত হানার মতো প্রযুক্তি এখনও তাদের হাতে পুরোপুরি আসেনি। তাহলে ট্রাম্প এমন দাবি কেন করলেন? তার ভাষণে তিনি একটি ঘটনার কথা উল্লেখ করেন। গত মাসে উপকূল থেকে প্রায় কয়েক হাজার মাইল দূরে থাকা একটি মার্কিন ব্রিটিশ ঘাঁটিতে ইরানের হামলার চেষ্টা। তিনি এটিকে ইরানের বাড়তে থাকা সক্ষমতার প্রমাণ হিসেবে তুলে ধরেন। আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের এমন কিছু উন্নত অস্ত্র ধ্বংস করে দিয়েছে যেগুলো সম্পর্কে কেউ বিশ্বাসই করতে পারেনি। এই বক্তব্যকে অনেকে দেখছেন চলমান সামরিক সংঘাতের যৌক্তিকতা প্রমাণের অংশ হিসেবে। কিন্তু বাস্তবতা কি বলছে? গোয়েন্দা প্রতিবেদনের হিসেব অনুযায়ী, ইরান যদি সত্যি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র তৈরি করতে চায়, তাহলে সেই সক্ষমতা অর্জনের সময় লাগতে পারে আরও 1 দশক। কিছু প্রতিবেদনে বলা হয়েছে 2035 সালের আগে এমন ক্ষমতা অর্জন করা কঠিন। অর্থাৎ বর্তমানের চেয়ে ভবিষ্যতের সম্ভাবনাই এখানে সবচেয়ে বড়। তবে এটিও সত্য, ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দ্রুত উন্নত করছে, নির্ভুলতা বাড়ছে, পাল্লা বাড়ছে এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহারও বাড়ছে। বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা এখন নতুন এক চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য হতে পারে একটি চাপ তৈরির কৌশল। এর মাধ্যমে আন্তর্জাতিক মহলকে সতর্ক করা, মিত্রদের একত্র করা এবং সামরিক পদক্ষেপের জন্য সমর্থন জোগাড় করা, সবই থাকতে পারে এর ভেতরে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অন্যদিকে ইরানও তাদের সক্ষমতা নিয়ে অস্পষ্টতা বজায় রাখছে। তারা কখনো পুরো তথ্য প্রকাশ করে না, আবার কখনো শক্তি প্রদর্শন করে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে। ফলে বাস্তব ক্ষমতা আর ধারণার মধ্যে একটি ধোঁয়াশা তৈরি হয়, যা নিজেই এক ধরনের অস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের মাটিতে কোনো ধরনের স্থলাভিযান চালানোর দুঃসাহস দেখায়, তবে আক্রমণকারীদের একজনকেও জীবিত ফিরতে দেওয়া হবে না, এমনই কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুদ্ধের উত্তেজনার মধ্যেই ইরানের এই বার্তা নতুন করে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি দেশের সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক অনলাইন ভাষণে এই কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি স্পষ্ট করে বলেন, যে কোনো স্থল আগ্রাসনের জবাব হবে সর্বাত্মক এবং নির্মম। হাতামি স্থল, নৌ ও বিমান বাহিনীর কমান্ডারদের নির্দেশ দিয়েছেন, শত্রুর প্রতিটি পদক্ষেপ যেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। তার ভাষায়, ইরানি সেনাবাহিনী এখন রক্ষণাত্মক ও আক্রমণাত্মক উভয় ক্ষেত্রেই সম্পূর্ণ প্রস্তুত। লক্ষ্য একটাই, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধের হুমকি দূর করা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি। ট্রাম্প যুদ্ধ পরবর্তী ইরানকে নতুনভাবে সাজানোর ইঙ্গিত দেন। ট্রাম্পের এমন মন্তব্য টেনে হাতামি দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকৃত উদ্দেশ্য ইরানের অস্তিত্বকেই মুছে ফেলা। তবে এই পরিকল্পনা কখনো সফল হবে না বলেও দৃঢ় অবস্থান জানান তিনি। ইরানের সেনাপ্রধান আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সবই ইরানের জন্য। এই নীতিতে অটল থেকে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, ইরানের জনগণ যদি অনিরাপদ থাকে তাহলে শত্রুপক্ষও কোথাও নিরাপদ থাকবে না। বিশ্লেষকদের মতে ইরানের এই মরো অথবা মারো অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও বিস্ফোরণমুখী করে তুলেছে। বিশেষ করে সম্ভাব্য স্থলযুদ্ধের ইঙ্গিত এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি স্পষ্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গত 28 ফেব্রুয়ারি ইরানে আচমকা সামরিক অভিযান শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানে হামলার জবাবে ইসরায়েলি ভূখণ্ড ও এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যায় ইরান। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্তই পুরো অঞ্চলকে টেনে নিতে পারে সরাসরি স্থলযুদ্ধে। আর সেই যুদ্ধ যদি শুরু হয় তাহলে তার পরিণতি কতটা ভয়াবহ হবে তা এখনই অনুমান করা কঠিন। যুদ্ধের নিয়ন্ত্রণ কি সত্যিই ইরানের হাতে চলে যাচ্ছে? শুরুতে যাদের দাপট ছিল সেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কি এখন কৌশলগত চাপে পড়েছে, নাকি পুরো সংঘাতই ধীরে ধীরে নতুন এক শক্তির সমীকরণের দিকে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের চলমান এই যুদ্ধে এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ধীরে ধীরে পরিবর্তন আসছে যুদ্ধের নিয়ন্ত্রণে। শুরুতে যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক প্রাধান্য স্পষ্ট ছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেই অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়ছে। বরং কৌশলগত ধৈর্য, আঞ্চলিক প্রভাব এবং বহুমুখী প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে ইরান এখন সংঘাতের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিচ্ছে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যুদ্ধের প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা ও ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত ইরানের ওপর বড় চাপ তৈরি করেছিল। তবে সরাসরি সংঘাতে না গিয়ে ধাপে ধাপে চাপ তৈরি করার কৌশল নেয় তেহরান। এই ওয়েস্ট অ্যান্ড স্ট্রাইক কৌশলই এখন যুদ্ধের গতি নির্ধারণে বড় ভূমিকা রাখছে। বিশেষ করে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর সক্রিয়তা এই সংঘাতকে একক যুদ্ধ থেকে বহুমাত্রিক যুদ্ধে রূপ দিয়েছে। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি এবং ইরাক সিরিয়ার বিভিন্ন শিয়া মিলিশিয়াদের তৎপরতা একাধিক ফ্রন্ট খুলে দিয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একই সময়ে বিভিন্ন দিকে মনোযোগ দিতে হচ্ছে, যা তাদের কৌশলগত চাপ বাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে ইরান সরাসরি বড় সংঘাতের বদলে দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতির কৌশল নিয়েছে। এতে প্রতিপক্ষের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, কিন্তু তাৎক্ষণিক কোনো বড় সংঘর্ষে জড়াতে হচ্ছে না। এই কৌশলই তেহরানকে সময় দিচ্ছে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের কৌশলগত অবস্থানও নতুন করে গুরুত্ব পাচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট এই প্রণালীতে উত্তেজনা সৃষ্টি করার সক্ষমতা ইরানের হাতেই একটি শক্তিশালী চাপ তৈরির উপায় হিসেবে কাজ করছে। অন্যদিকে দীর্ঘমেয়াদী সংঘাতে যুক্তরাষ্ট্রের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে ইসরায়েলও বৃহৎ আকারে স্থল অভিযানে যাওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থানে রয়েছে, যা ইরানের জন্য পরিস্থিতিকে নিজেদের অনুকূলে আনার সুযোগ তৈরি করছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সব মিলিয়ে এই সংঘাত এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে যেখানে সরাসরি সামরিক শক্তির চেয়ে কৌশলগত ধৈর্য ও বহুমাত্রিক চাপ হয়ে উঠছে নির্ধারক। প্রশ্ন এখন আর শুধু কে আক্রমণ করছে তা নয়, বরং কে যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণ করছে, আর সেই প্রশ্নের উত্তরেই ক্রমেই একটি নাম আসছে, ইরান।
ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাঝে চলমান এই যুদ্ধের আসল বিজয়ীকে? মিসাইলের আঘাতের বাইরে কৌশলের খেলায় কে এগিয়ে? আর যুক্তরাষ্ট্র কি ধীরে ধীরে আটকে যাচ্ছে এক অদৃশ্য ফাঁদে? ৮০টি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণে উঠে এসেছে এক চমকপ্রদ চিত্র, যেখানে শক্তির নয় বরং কৌশলের লড়াইয়ে এগিয়ে ইরান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে একাধিক আন্তর্জাতিক গবেষণা সংস্থার বিশ্লেষণ। বিশ্বের ৮০টি প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্কের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও কৌশলগত লড়াইয়ে ইরানের কাছে কার্যত আটকে আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশ্লেষকদের মতে যুদ্ধের নিয়ন্ত্রণ এখনো ধীরে ধীরে তেহরানের হাতেই চলে যাচ্ছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের ১ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে দৃশ্যমান অগ্রগতি নেই। বরং আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছে এই সংঘাতে দীর্ঘমেয়াদে সুবিধাজনক অবস্থানে চলে গেছে ইরান। একাধিক গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণে দেখা গেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল উন্নত প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ব্যবহার করে তাৎক্ষণিক ও ট্যাকটিক্যাল পর্যায়ে কিছু সাফল্য অর্জন করলেও কৌশলগত লক্ষ্য পূরণে তারা পিছিয়ে পড়েছে। ইরানের রাজনৈতিক কাঠামো অস্থিতিশীল করা, প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করা কিংবা দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা এখনো বাস্তবায়ন সম্ভব হয়নি। গবেষণায় বলা হয়েছে এই যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হরমুজ প্রণালী। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম এই নৌপথকে কেন্দ্র করে ইরান অপ্রতিসম যুদ্ধ কৌশল প্রয়োগ করে পরিস্থিতির নিয়ন্ত্রণ ধরে রেখেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই রুট সম্পূর্ণভাবে নিরাপদ বা নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারেনি, যা আন্তর্জাতিক ভূরাজনীতিতে ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। বিশ্লেষকদের মতে সংঘাতটি এখনো ধীরে ধীরে ক্ষয়িষ্ণু যুদ্ধে রূপ নিচ্ছে। এই ধরনের যুদ্ধে যত সময় গড়ায় ততই চাপ বাড়ে আক্রমণকারী পক্ষের ওপর। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে উঠতে পারে। অন্যদিকে ইরানের সময়কে নিজের পক্ষে কাজে লাগাতে পারছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্রোকিং ইনস্টিটিউশন কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস, কাউন্সিল অন ফরেন রিলেশন, র্যান্ড কর্পোরেশন এবং হেরিটেজ ফাউন্ডেশন। যুক্তরাষ্ট্রের স্যাথম হাউস ও রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট সহ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন গবেষণা সংস্থাও এতে অংশ নেয়। এছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে সামরিক শক্তি প্রয়োগের চেয়েও গুরুত্বপূর্ণ হলো কৌশলগত লক্ষ্য অর্জন। আর ঠিক সেই জায়গাতেই ইরান প্রতিপক্ষকে আটকে দিতে সক্ষম হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিভাবে এই সংঘাত থেকে কার্যকর ও সম্মানজনকভাবে বেরিয়ে আসা যায়। ইরান যুদ্ধে ব্যর্থতায় এবার বলির পাঠায় পরিণত হতে হলো যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে। সামরিক অঙ্গনে ধারাবাহিক ব্যর্থতার পর দেশটির সেনাপ্রধানকেই তার অবস্থান থেকে সরিয়ে দিল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের এই জটিল পরিস্থিতির মাঝেই সেনাপ্রধানের অব্যাহতি দেশটির সামরিক সক্ষমতার গভীর ফাটলকেই সামনে আনছে। তবে শাক দিয়ে মাছ ঢাকলেও নিজেদের ধারাবাহিক পতন কি ঠেকাতে সক্ষম হবে মার্কিন যুক্তরাষ্ট্র? সম্প্রতি মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে দ্রুত অবসরে যেতে বাধ্য করেছেন। পেন্টাগনের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদলের এই চাঞ্চল্যকর খবর ৩ জন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। 2003 সালের সেপ্টেম্বরে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করা জেনারেল জর্জ এর আগে ভাইস চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সামরিক জীবনে ইরাক ও আফগানিস্তান যুদ্ধেও অংশ নেন তিনি, যে যুদ্ধগুলো শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় বলে বহু বিশ্লেষক মনে করেন। শুধু জেনারেল জর্জই নন, একই সঙ্গে সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হডনি এবং আর্মি চ্যাপ্টেন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
এই অপসারণের সময়টিও বেশ তাৎপর্যপূর্ণ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক সামরিক তৎপরতা যখন ব্যর্থ হচ্ছে, ঠিক তখনই এই নেতৃত্ব পরিবর্তন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক কৌশলগত ব্যর্থতার দায় এড়ানোর চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশেষ করে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্যের প্রচলিত ধারণাকেই চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ফলে ওয়াশিংটনের কৌশলগত সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সব মিলিয়ে পেন্টাগনের এই বড় রদবদল চলমান সংঘাতের ভেতরে লুকিয়ে থাকা চাপ, ব্যর্থতা এবং কৌশলগত পরাজয়ের প্রতিফলন। সামনে এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতিতে কী প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়।